ডি এর আগে হয় সি এবং তার আগে হয় বি। তাহলে আইজিডি দিয়ে কি মনে রাখতে হবে? আইজিডি হলো এমন একটা অ্যান্টিবডি যার কিন্তু সি ফর মানে কার্বোহাইড্রেট কন্টেন্ট সব থেকে বেশি থাকে। ওকে, আর বি ফর আইজিডি কোথায় থাকে? সারফেস অফ বি সেল। ই দিয়ে কি দিয়ে হয়? ই দিয়ে হয় আর্থ। আর্থ কটা রয়েছে আমাদের বিশ্বে? একটাই রয়েছে। সো আইজিই হেল্পস ইন টাইপ 1 হাইপার সেন্সিটিভিটি রিয়াকশন। এ দিয়ে কি হয়? এ দিয়ে হয় অ্যানাটমি, তাই না? আর অ্যানাটমি প্রশ্ন দেখলে কি হয়? আসু আসু বেরোয় না? আসু মানে টিয়ার। সো টিয়ার বা যে কোনো সিক্রেশনে কি থাকবে? আইজিএ অ্যান্টিবডি প্রেজেন্ট থাকবে। আজকে আমি আলোচনা করব অ্যান্টিবডি বা ইমিউনোগ্লোবিউলিন সম্বন্ধে। তাহলে অ্যান্টিবডি কাকে বলা হয়? দেখো কি বলছে, অ্যান্টিবডি বেসিক্যালি দিস আর দ্য গ্লাইকোপ্রোটিন produced from activated beta cell or plasma cell in response to antigen। অর্থাৎ এইগুলো যদি অ্যান্টিবডি হয়, এই যে দেখতে পাচ্ছ দিস আর দ্য অ্যান্টিবডি, তাহলে এই যে অ্যান্টিবডিগুলো, এই অ্যান্টিবডিটা কোথা থেকে প্রডিউসড হচ্ছে? ফ্রম দ্য প্লাজমা সেল অর বি সেল। তাহলে এটা হলো আমার প্লাজমা সেল। তাহলে প্লাজমা সেল থেকে তৈরি হচ্ছে অ্যান্টিবডি। ওকে, কখন তৈরি হচ্ছে? ইন রেসপন্স টু অ্যান্টিজেন। যখন এই যে অ্যান্টিজেনগুলো রয়েছে, এই অ্যান্টিজেনটা কী করছে? বডিতে প্রবেশ করছে, বডিতে ইমিউনো রেসপন্স হচ্ছে। তার ফলে কি হচ্ছে? বডির মধ্যে যে প্লাজমা সেল রয়েছে বা বি সেল রয়েছে, সেখান থেকে কী তৈরি হচ্ছে? আমার অ্যান্টিবডি প্রোডাকশন হচ্ছে। ওকে, অ্যান্ড দিস ইজ বেসিক্যালি স্ট্রাকচার অফ গ্লাইকোপ্রোটিন। এখন তাহলে আমরা জানবো যে অ্যান্টিবডির কনসেপ্টটা এলো কীভাবে। তাহলে সেটা জানার জন্য তোমরা একটু ফিজিওলজিতে, আমরা কি হেমাটোলজি ফিজিওলজিতে প্রথমে তোমাদের পড়ানো হয়েছিল, দেখবে ধরে নিলাম কোনো একটা পেশেন্টের 100 ml অফ ব্লাড আমরা কালেক্ট করলাম। তাহলে ওই 100 ml ব্লাড আমরা কালেক্ট করে কি করলাম? এইখানে একটা আমরা একটা কন্টেনারের মধ্যে রাখলাম। তাহলে এখানে কত ml ব্লাড আছে? আমার 100 ml ব্লাড আছে। এই অবধি বুঝতে পেরেছো? খুব সহজ, কোনো প্রবলেম নেই। তাহলে কত ml ব্লাড আছে? 100 ml ব্লাড আছে। এবং ব্লাডটা যখন রাখলাম, আমি কিন্তু কোনো অ্যান্টিকোয়াগুল্যান্ট অ্যাড করলাম না। তাহলে কি হবে? যদি অ্যান্টিকোয়াগুল্যান্ট অ্যাড না করে থাকে, তাহলে কি হবে? ব্লাডটা আস্তে আস্তে ক্লট হতে শুরু করবে। এবং তার সাথে কি হবে? ব্লাডের যে সেলগুলো রয়েছে, সেল মানে আরবিসি তো সব থেকে ভারী, তার মানে আরবিসিগুলো আস্তে আস্তে ধীরে কি হবে? নিচে সেডিমেন্ট করতে শুরু করে। দেখো এখানে আরবিসিগুলো সেডিমেন্ট করেছে, রেড কালারের যেটা আমি ড্রয়িং করেছি। এই আরবিসি সেডিমেন্ট করে, তার উপরে কি থাকে? এই লেয়ারে ডাব্লিউবিসি এবং প্লেটলেট থাকে, এবং যেটা খুবই কম পরিমাণ থাকে, লেস দেন 1%। এবং এই 45%-এ কি থাকে? আমার আরবিসি থাকে, যেটাকে আবার কি বলা হয়? প্যাকড সেল ভলিউম বলা হয়। তাহলে বাকি এই 55%-এ তাহলে কি থাকে? কারণ এই এরিয়াটাতে 55%, এই এরিয়াতে, এই 55 এরিয়াতে সিরাম থাকবে না প্লাজমা থাকবে, সেটা ডিপেন্ড করছে আমরা এখানে অ্যান্টিকোয়াগুল্যান্ট অ্যাড করেছিলাম কি করিনি। এখানে আমি কি করেছিলাম? ব্লাডটা নর্মাল কন্ডিশনে রেখেছিলাম, কোনো অ্যান্টিকোয়াগুল্যান্ট অ্যাড করিনি। তার মানে কি হবে? যেহেতু কোনো অ্যান্টিকোয়াগুল্যান্ট অ্যাড করা হয়নি, তার ফলে কি হচ্ছে? এখানে যে ক্লটিং ফ্যাক্টরগুলো ছিল, সেই ক্লটিং ফ্যাক্টরগুলো কিন্তু শেষ হয়ে গেছে। কারণ কি? ওই ক্লটিং ফ্যাক্টরটা ক্লটিংয়ে ইউজ হয়ে গেছে, তার ফলে আর কোনো ক্লটিং ফ্যাক্টর থাকছে না। তাহলে এখানে যদি এই ওপরের 55 লেয়ারে যদি কোনো ক্লটিং ফ্যাক্টর না থাকে, তাহলে এটাকে কি বলবো? এটাকে আমি বলবো সিরাম। বুঝতে পেরেছো? তাহলে প্লাজমা কাকে বলবো? ধরে নিলাম এই যে 100 ml ব্লাড কালেক্ট করেছিলাম, সেখানে আমি কি করেছিলাম? অ্যান্টিকোয়াগুলেন্ট অ্যাড করেছিলাম, যার ফলে কি হয়েছিল? কোনো ব্লাড আর কোয়াগুলেশন হচ্ছিল না। তার মানে কি? অ্যান্টিকোয়াগুলেন্ট বা যে ক্লটিং ফ্যাক্টরগুলো ছিল, সেগুলো এখানে নর্মালি ছিল। তাহলে ক্লটিং ফ্যাক্টর যদি প্রেজেন্ট থাকে, তখন সেটাকে আমি বলবো সিরাম। আর যদি সেটা কখন কন্ডিশনে ছিল? যখন আমি সেখানে অ্যান্টিকোয়াগুলেন্ট অ্যাড করেছিলাম। আর এখানে আমি কি করেছিলাম? অনলি 100 ml অফ ব্লাড নিয়ে করে আমি কন্টেনারের মধ্যে রেখে দিয়েছিলাম, 2-3 দিন রেখে দিলাম। রেখে দেওয়ার পর কি হলো? ওপরে যে লেয়ারটা তৈরি হলো, সেটাকে আমি বলছি সিরাম। এই অবধি বুঝতে পেরেছো? তাহলে এরপরে সায়েন্টিস্ট ভাবলো, আচ্ছা সিরাম তো তৈরি হলো, তাহলে ওই যে সিরামটা আমরা পেলাম 55%, তাহলে ওই সিরামটাকে যদি আমরা ইলেকট্রোফরেসিস করি, তাহলে কি দেখতে পাবো? তাহলে সিরামটা এবারে সিরামে কী থাকে? বিভিন্ন এখানে কি থাকে? বিভিন্ন প্রোটিন থাকে। তাহলে যখন আমি ইলেকট্রোফরেসিস করলাম, কি দেখলাম? যে এরকম একটা গ্রাফ পেলাম। মানে প্রথম যে সব থেকে বেশি পরিমাণ অ্যামাউন্টটা থাকে, সেটা হলো অ্যালবুমিন থাকে। আর কি থাকে? এগুলো হচ্ছে গ্লোবিউলিন। তাহলে কি পেলাম? যে ব্যান্ডটা পাবো বা যে গ্রাফটা পাবো, সেখানে প্রথমে থাকে অ্যালবুমিন, আর কি থাকে? আলফা, বিটা এবং গামা গ্লোবিউলিন থাকে। এই তিনটাকে বলছি আমি গ্লোবিউলিন। আর অ্যালবুমিন থাকে, এই টাইপের প্রোটিন থাকে। ওকে, এখন দেখা গেছে এই যে গামা গ্লোবিউলিন যেটা পেয়েছিলাম, এই গামা গ্লোবিউলিনটাই বেসিক্যালি অ্যান্টিবডি। ওটা বোঝা গেছে? তখন সায়েন্টিস্ট বললো, আচ্ছা ঠিক আছে, তাহলে এই গামা গ্লোবিউলিনটা যদি অ্যান্টিবডি হয়, এবং তার মানে এই গামা গ্লোবিউলিনটা কি করছে? আমার অ্যান্টিজেনের এগেনস্টে কাজ করছে বা ইমিউনিটিতে হেল্প করছে।
তখন এই গামা গ্লোবিলিনের নাম কি দেওয়া হলো? এই গামা গ্লোবিলিনের নাম দেওয়া হলো ইমিউনোগ্লোবিলিন। বোঝা গেছে? তারপর আমি বলতে পারি অ্যান্টিবডি আর লোকেটেড ইন দ্য গামা গ্লোবিলিন ফ্র্যাকশন। এটা গামা গ্লোবিলিন ছিল, এর মধ্যেই সব অ্যান্টিবডিগুলো ছিল, এবং এটা যেহেতু ইমিউনিটিতে হেল্প করছিল, ওই জন্য এই গামা গ্লোবিলিনটাকে কি বলা হয় এখন? ইমিউনোগ্লোবিলিন বলা হয়। বুঝতে পেরেছো? অ্যান্ড দিস ইজ দ্য 20 to 25% অফ টোটাল সিরাম প্রোটিন। এখানে যতগুলো সিরাম প্রোটিন পেয়েছিলাম তার 20 থেকে 25% হলো এই গামা গ্লোবিলিন বা এই ইমিউনোগ্লোবিলিন। এই অবধি বুঝতে পেরেছো? ওকে, তাহলে এরপরে তোমাদের যেটা জানতে হবে সেটা হলো অ্যান্টিবডির স্ট্রাকচার। তাহলে এই যে অ্যান্টিবডি বা যে গামা গ্লোবিলিন যার মধ্যে অ্যান্টিবডি থাকে তার স্ট্রাকচারটা কী হবে? এই ইমেজটা ড্রয়িং করেছি, এটা ভালো করে দেখো। তাহলে সবার প্রথমে যদি দেখি, এখানে আমরা দুটো হেভি চেন দেখতে পাচ্ছি। কোনটা হেভি চেন? এই যে দেখো ব্লু কালারের যেটা ড্রয়িং করেছি, এই চেনটা দেখতে পাচ্ছ? এখান থেকে এইখানে এই যে চেনটা, এটা হলো একটা হেভি চেন। তাহলে এই পাশেও দেখো সেম রয়েছে, এটা থেকে এটা, এই পুরোটা একটা চেন। তাহলে এটা একটা হেভি চেন এবং এটা হলো একটা হেভি চেন। এই অবধি বুঝতে পেরেছো? বা এইচ আমি লিখে দিলাম। ওকে, এবারে আর কি রয়েছে দেখো, তার সাথে এই যে পিঙ্ক কালারের যেটা ড্রয়িং করেছি, এটা একটা লাইট চেন এবং এটা হলো একটা লাইট চেন। তাহলে কটা হেভি চেন রয়েছে? দুটো হেভি চেন থাকে অ্যান্টিবডির মধ্যে আর দুটো লাইট চেন থাকে। এই অবধি বুঝতে পেরে গেছো? এরপর আর একটু ডিটেলসে যাব। হেভি চেনের মলিকুলার ওয়েট হলো 50,000। এই দুটো হেভি চেনের মলিকুলার ওয়েট 50,000। আর লাইট চেনের, যেগুলো লাইট চেন বলেছিলাম, তার মলিকুলার ওয়েট 25,000। এই অবধি বোঝা গেছে। এরপরে জানবো হেভি চেনের দুটো ডোমেন থাকে, একটা হচ্ছে ভেরিয়েবল ডোমেন এবং একটা হচ্ছে কনস্ট্যান্ট ডোমেন। এইটা যদি হেভি চেন হয়, প্রত্যেকটা হেভি চেনের কি রয়েছে? ভেরিয়েবল ডোমেন রয়েছে। ওকে, তাহলে এইখানে যদি আমি দেখি, তাহলে এই যে পোর্শনটা আমি দেখতে পাচ্ছি, এই পোর্শনটা ভেরিয়েবল ডোমেন আর এই পোর্শনটা হেভি চেনের কনস্ট্যান্ট ডোমেন। সেম একইভাবে হেভি চেনের এটা ভেরিয়েবল ডোমেন এবং এটা হলো কনস্ট্যান্ট ডোমেন। বুঝতে পেরেছো? এখন ভেরিয়েবল যে চেঞ্জটা, এটা কি ছিল? ভেরিয়েবল ডোমেন ছিল। এই ভেরিয়েবল ডোমেনের মধ্যে কি থাকে? হাইপার ভেরিয়েবল পার্ট থাকে, এবং সেটা কটা থাকে? হেভি চেনের ক্ষেত্রে সেটা থাকে 4টে, 1, 2, 3 এবং 4। দেখো 1, 2, 3, 4, এই 4টে কি রয়েছে? হাইপার ভেরিয়েবল ডোমেন। সেটা কার মধ্যে থাকে? সেটা ভেরিয়েবল ডোমেনের মধ্যেই থাকে। তাহলে একইভাবে এখানেও তাই থাকবে, 1, 2, 3, 4, 1, 2, 3, 4। এই 4টে হলো কি? হাইপার ভেরিয়েবল ডোমেন অফ দ্য হেভি চেন। বুঝতে পেরেছো? তাহলে এটা জানলাম হেভি চেনের ভেরিয়েবল ডোমেনটা। তাহলে এই পার্টটা কি ছিল? হেভি চেনের কনস্ট্যান্ট ডোমেন। এই কনস্ট্যান্ট ডোমেনেরও কি থাকে? 3টে পার্ট থাকে। কনস্ট্যান্ট ডোমেনটা যদি আমরা দেখি, এই 3টে পার্ট থাকে, 1, 2, 3টে। তাহলে এই ক্ষেত্রেও 1, 2, 3, তাহলে 3টে পার্ট পাচ্ছে, 1, 2, 3, 1, 2, 3। ওকে, তাহলে হেভি ডোমেনের এটা হচ্ছে কনস্ট্যান্ট পার্ট। তাহলে এখান থেকে যেটা পেয়েছিলাম কনস্ট্যান্ট, আর এখান থেকে যেটা পেয়েছিলাম সেটা ভেরিয়েবল। এবং ভেরিয়েবলের মধ্যে কি পেয়েছিলাম? হাইপার ভেরিয়েবল রিজন বা ডোমেন পেয়েছিলাম। এই অবধি বুঝতে পেরেছো? তাহলে এরপর চলে আসবো লাইট চেন। লাইট চেনেরও কি থাকে? ভেরিয়েবল পার্ট থাকে এবং কনস্ট্যান্ট পার্ট থাকে। তাহলে এরপর যদি লাইট চেনে আমরা দেখি, লাইট চেনের এটা লাইট চেন, এটা হচ্ছে ভেরিয়েবল পার্ট, এই পার্টটা কনস্ট্যান্ট পার্ট। তাহলে একই যেভাবে এটা ভেরিয়েবল পার্ট এবং এটা হলো কনস্ট্যান্ট পার্ট। এই ভেরিয়েবল পার্টে কি থাকে? হাইপার ভেরিয়েবল ডোমেন থাকে। তাহলে এই ক্ষেত্রে কটা হাইপার ভেরিয়েবল ডোমেন থাকে? 3টে। তার মানে 1, 2, 3, এই 3টে হলো কি? হাইপার ভেরিয়েবল ডোমেন অফ দ্য কার? লাইট চেন। তাহলে এখানেও 3টে থাকবে, 1, 2, 3, এই 3টে হলো হাইপার ভেরিয়েবল ডোমেন অফ দ্য লাইট চেন। এমনি বুঝতে পেরেছো? তাহলে এবারে জানবো যে কনস্ট্যান্ট ডোমেনের মধ্যে কি আর কোনো পার্ট আছে? হেভি চেনের ক্ষেত্রে কি পেয়েছিলাম? কনস্ট্যান্ট ডোমেনে আবার 3টে করে পার্ট পেয়েছিলাম, বাট লাইট চেনের ক্ষেত্রে কনস্ট্যান্ট ডোমেনে আলাদা কোনো পার্ট নেই, জাস্ট একটাই ডোমেন থাকে। সো এই পুরোটাই হলো একটা ডোমেন অফ কার? কনস্ট্যান্ট ডোমেন অফ লাইট চেন। এক্ষেত্রে তাহলে একটাই থাকছে। তাহলে এই অবধি আমরা বুঝতে পেরে গেছি ডোমেন এবং ডোমেনের মধ্যে কি হাইপার ভেরিয়েবল কটা থাকে সেটাও আমরা জানতে পেরে গেছি। ওকে, এরপরে জানবো যে অ্যাকচুয়াল কন্ট্যাক্ট উইথ দ্য এপিটোপ, সেটা কোন এরিয়াটা? এই যে হাইপার ভেরিয়েবল যে পয়েন্টগুলো বললাম, তাই না? এখানে হাইপার ভেরিয়েবল ডোমেন বলেছে বা এখানে হাইপার ভেরিয়েবল ডোমেন বলেছি, বোথ হাইভে চেনের ক্ষেত্রে এবং লাইট চেনের ক্ষেত্রে। এই যে হাইপার ভেরিয়েবল ডোমেনগুলো বললাম, এই হাইপার ভেরিয়েবল ডোমেনে বেসিক্যালি অ্যান্টিজেনটা এসে বাইন্ড করে। বা আরও যদি বলা হয় অ্যান্টিজেনের কোন পার্টটা বাইন্ড করে? অ্যান্টিজেনের এপিটোপটা বাইন্ড করে। এই হাইপার ভেরিয়েবল ডোমেনে অ্যাকচুয়ালি কি হয়? কন্ট্যাক্ট উইথ দ্য এপিটোপ। এই ডোমেনটা অ্যাকচুয়ালি কি হয়? যে এপিটোপ বা অ্যান্টিজেনের যে পার্টিকুলার পার্টটা সেটা এসে করে বাইন্ড করে এই এরিয়াতে।
এই জন্য এই হাইপার ভেরিয়েবল যে পার্ট যেটা বললাম সেটাকে কি বলা হয়, কমপ্লিমেন্টারি ডিটারমাইনিং রিজন বা সিডিআর বলা হয়। যদি বুঝতে পেরেছ। এরপরে জানবো এই যে লাইট চেন বললাম, লাইট চেন কি কোনো টাইপস হয়? লাইট চেনের দুটো টাইপস হয়, একটা হলো কাপ্পা টাইপস এবং আরেকটা হলো ল্যামডা চেন। অর্থাৎ যে কোনো একটা অ্যান্টিবডির আইদার একটা কাপ্পা থাকলে আরেকটা কাপ্পা থাকবে বা ল্যামডা থাকলে ল্যামডা থাকবে, দুটো কিন্তু একসাথে থাকবে না। এ অবধি বুঝতে পেরেছো? ওকে, এখন প্রশ্ন হচ্ছে কি অ্যান্টিবডিগুলো এইভাবেই থাকে নাকি বাইন্ড থাকে? এই যে অ্যান্টিবডি এই যে পার্টসগুলো বললাম, এই হেভি চেন বাইন্ড থাকে কি দ্বারা? ডাইসালফাইড বন্ড দেয়। এবং এই হেভি চেনের সাথে এই লাইট চেনও কি থাকে? বাইন্ড থাকে ডাইসালফাইড বন্ড দিয়ে। এমনি বুঝতে পেরে গেছো? ওকে, এরপরে আর দুটো পোর্শন হয়, এটাকে আবার আর দুটো পোর্শনে ভাগ করে, একটা হচ্ছে এফসি ফ্র্যাগমেন্ট এবং একটা হচ্ছে এফএবি ফ্র্যাগমেন্ট বা টার্মিনাস। কি বলা আছে দেখো? কার্বক্সি টার্মিনাস। তাহলে এই অ্যান্টিবডির কোন পার্টটা কার্বক্সি টার্মিনাস বলা হয় বা এফসি টার্মিনাস? সেটা হচ্ছে এই যে এরিয়াটা, এই এরিয়া থেকে এই এরিয়াটা এবং এই এরিয়া থেকে এই এরিয়াটা, এই পুরো এরিয়াটাকে একসাথে আমি কি বলছি? এফসি পোর্শন বা কার্বক্সি টার্মিনাস। ওকে, এবং তাহলে এই যে এরিয়াটা, এই এরিয়াটা এবং এই এরিয়াটাকে এটাকে আলাদাভাবে বলা হয় এফএবি বা অ্যামাইনো টার্মিনাস। ব্যাপারটা বোঝা গেছে? তাহলে দুটোর গুরুত্ব কি? এফসি টার্মিনাস যেটাকে আমি বলছিলাম, এই এরিয়াটা, এই যে এরিয়াটা বলছিলাম, এটা কি কি বলছিলাম? এফসি টার্মিনাস। এটার উপর ডিপেন্ড করে, কি ডিপেন্ড করে? এই টার্মিনাসের উপর বা এই এরিয়ার উপর ডিপেন্ড করে ওই অ্যান্টিবডিটার প্রপার্টিটা কীরকম হবে। আমরা কি বিভিন্ন অ্যান্টিবডির উপর টাইপস জানবো। এই যে টাইপসগুলো আমরা অ্যান্টিবডি টাইপস জানবো, সেটা কিসের উপর ডিপেন্ড করে? সেটা ওই এফসি যে পোর্শনটা ছিল তার উপরে ডিপেন্ড করছে, ওর বায়োলজিক্যাল প্রপার্টিটা কেমন হবে। আর এইখানে যে পোর্শনগুলো বলেছিলাম, এই পোর্শনটা এবং এই পোর্শনটা, যেটা হেভি চেন এবং লাইট চেন দুটো নিয়েই তৈরি হচ্ছিল, এই এরিয়াটা এবং এই এরিয়াটা, এটাকে আমি কি বলছিলাম? এফ হেভি পোর্শন। এর সাথে কি হয়? এর গুরুত্বটা কি? অ্যান্টিজেন বাইন্ডিং রিজন। বেসিক্যালি অ্যান্টিজেনটা এসে এখানে বাইন্ড করে। ওকে, এবং এটার আরেকটা গুরুত্ব হলো ইমিউনোলজিক্যাল স্পেসিফিসিটি, এটার উপরই ডিপেন্ড করে। এগুলো তোমরা বুঝতে পেরে গেছো। ওকে, এরপর এইটা যদি বুঝতে পেরে গিয়ে থাকো, স্ট্রাকচার যদি বুঝতে পেরে থাকো, এরপরে আমরা কি জানবো? এর বিভিন্ন ক্লাসিফিকেশন রয়েছে। ব্যাপারটা বোঝা গেছে? তাহলে অ্যান্টিবডির আমরা ক্লাসিফিকেশন যদি জানি, অ্যান্টিবডি পাঁচ রকমের অ্যান্টিবডি হয়। একটা হলো আইজিজি, আইজিএ, আইজিএম, আইজিই এবং আইজিডি। তাহলে দেখো মনে রাখবে কীভাবে? জিএএমই গেম, এবং তারপর রয়েছে ডি বা দা গেম বা গেম ডি। এগুলো বুঝতে পেরেছো? তাহলে এই যে বিভিন্ন অ্যান্টিবডির এর টাইপসগুলো কেন হচ্ছে? ডিউ টু দ্য ভেরিয়েশন অফ দ্য কোন পোর্শনের ভেরিয়েশনের জন্য? এফসি পোর্শনের ভেরিয়েশনের জন্য। একটু আগেই বললাম। তাহলে এরপর জানতে হবে যে এই অ্যান্টিবডিগুলোর সম্বন্ধে কী কী জানতে হবে তোমাদের। তাহলে সবার প্রথমে রয়েছে আইজিজি। আইজিজিটা হলো কত পার্সেন্ট থাকে? 70 to 80%, এবং সব থেকে ম্যাক্সিমাম থাকে আইজিজি এই পাঁচটা অ্যান্টিবডির মধ্যে। বুঝতে পেরেছো? হাফ লাইফ কত হয়? হাফ লাইফ হয় 23 days। দুটো মনে রাখতে হবে। ওকে, এবং আইজিজির আরও সাবটাইপস রয়েছে। কী কী সাবটাইপস? IgG1, IgG2, IgG3 এবং IgG4। এগুলি বুঝতে পেরেছো? এরপর আইজিজি থেকে যেটা অবশ্যই মনে রাখতে হবে সেটা হলো আইজিজি হলো এমন একটা অ্যান্টিবডি যেটা কিন্তু প্লাসেন্টা ক্রস করতে পারে। তাহলে কীভাবে মনে রাখবে? জি দিয়ে কি হয়? জি দিয়ে হয় গাইনি ডিপার্টমেন্ট বা গাইনোকোলজি অ্যান্ড অবস্টেটিক্স ডিপার্টমেন্ট। তাহলে যখনই গাইনি বা অবস্টেটিক্স ডিপার্টমেন্ট মাথায় আসবে, তাহলে সবার প্রথমে যেটা আসবে সেটা হলো প্লাসেন্টা, কারণ বেবি মানেই প্লাসেন্টা। তাহলে আইজিজি হল এমন টাইপের অ্যান্টিবডি যেটা কিন্তু প্লাসেন্টা ক্রস করতে পারে। বুঝতে পেরেছো? তাহলে একটা জানলাম প্লাসেন্টা ক্রস করে, এবং আরেকটা আইজিজির ফাংশন হলো সেটা হলো কমপ্লিমেন্ট ফিক্সিং। নেক্সট ক্লাসগুলোতে যখন আমি কমপ্লিমেন্ট সম্বন্ধে জানবো তখন তোমরা ভালো করে আরও বুঝতে পারবে। তাহলে আইজিজির আরেকটা কাজ হলো কমপ্লিমেন্ট ফিক্সিংয়ে হেল্প করে। আর কি করে? আইজিজি ফ্যাগোসাইটোসিসে হেল্প করে। পি ফর প্লাসেন্টা, পি ফর ফ্যাগোসাইটোসিসেও হেল্প করে। আইজিজি অলসো প্রেজেন্ট ইন মিল্ক। তাহলে প্লাসেন্টার পরে কি? প্লাসেন্টার মানে বেবি ডেলিভারি হবে। বেবি ডেলিভারি হলে কী করবে? বেবি মিল্ক খাবে। তাহলে আইজিজি কিন্তু মিল্কও প্রেজেন্ট থাকে। ওকে, এবং আইজিজি যদি প্লাসেন্টাতে প্রবেশ করে, তার মানে কি বেবির বডিতেও আইজিজি থাকছে, এবং সেটা বেবিতে কিসে হেল্প করছে? ইট হেল্পস ইন দ্য ন্যাচারাল প্যাসিভ ইমিউনিটি। ব্যাটা বোঝা গেছে? প্যাসিভ ইমিউনিটি কী জানো? এবং আগের ক্লাসে বলেছিলাম ন্যাচারাল প্যাসিভ ইমিউনিটি কী। তাহলে আইজিজি কিসে হেল্প করে? ইট হেল্পস ইন দ্য ন্যাচারাল প্যাসিভ ইমিউনিটি। তাহলে এইগুলো এমসিকিউর জন্য রেডি রাখবে এবং পয়েন্টগুলো অবশ্যই মনে রাখবে। এ অবধি বুঝতে পেরেছো? ইমেজটা মনে রাখবে আইজিজি, তাহলে তুমি প্লাসেন্টার এই যে ক্রস করে এটা মনে রাখবে। এবার জানবো আইজিএ। আইজিএ কত পার্সেন্ট থাকে? 10 to 15%,
এবং আইজি দুটো টাইপ হয়, একটা হলো সিরাম আইজিএ এবং একটা হলো সিক্রেটারি আইজিএ। সিরাম মানে যেটা সিরামে থাকছে সেটা মোনোমেরিক হয়, এটা হলো একটা মোনোমেরিক স্ট্রাকচার। আর যেটা সিক্রেটারি হয়, কোথা থেকে সিক্রেশন হয়? মিল্ক, স্যালাইভা, টিয়ার, গ্যাস্ট্রোইন্টেস্টিনাল ট্র্যাক এবং রেসপিরেটরি ট্র্যাক থেকে। ওকে, তাহলে যেটা সিক্রেশন হবে সেটা হবে ডাইমার। ডাইমার মানে এইদিকে যেমন একটা অ্যান্টিবডি আছে, ঠিক এই পাশেও এরকমভাবে একটা আলাদা করে অ্যান্টিবডি থাকবে, এবং এই দুটো অ্যান্টিবডি কী হবে? কানেক্টেড বাই দ্য জে চেন। তাহলে এখানে আমরা আইজিএতে অবশ্যই মনে রাখতে হবে ডাইমেরিক স্ট্রাকচারটা কানেক্টেড বাই দ্য জে চেন। এবং এ দিয়ে কি হয়? এ দিয়ে হয় অ্যানাটমি, তাই না? আর অ্যানাটমি প্রশ্ন দেখলে কি হয়? আঁসু, আঁসু বেরোয় না? আঁসু মানে টিয়ার। সো টিয়ার বা যে কোনো সিক্রেশনে কী থাকবে? আইজিএ অ্যান্টিবডি প্রেজেন্ট থাকবে। আইজি এর দুটো টাইপ হয়, সাব টাইপ হয় IgA1 এবং IgA2, এইটুকু মনে রাখলেই চলবে। এরপরে জানবো IgM। এম দিয়ে কি হয়? মলিকিউলার। এম দিয়ে হয় মলিকিউলার। আবার এমটাকে যদি আমরা উল্টে দিই কী হয়ে যাবে? ডাব্লিউ হয়ে যাবে, তার মানে মলিকুলার ওয়েট। তার মানে যখনই মলিকুলার ওয়েট থেকে কোনো প্রশ্ন আসবে, তার মানে তোমাকে মনে রাখতে হবে IgM এর কথা বলা হচ্ছে। IgM অ্যান্টিবডি হ্যাজ দ্য হাইয়েস্ট মলিকুলার ওয়েট। ওকে, তো এটা কোথায় থাকে? আইজিএম সাধারণত বেসিক্যালি প্রেজেন্ট থাকে ইন দ্য ইন্ট্রাভাস্কুলার কম্পার্টমেন্ট। ওকে, মানে ব্লাডের মধ্যে থাকছে। তো ইন্ট্রাভাস্কুলার কম্পার্টমেন্টে যদি থাকে, এর দুটো টাইপ হয়, একটা হয় মোনোমেরিক টাইপ এবং প্যান্টামেরিক টাইপ। যখন প্রোডাকশন শুরু হয় তখন মোনোমেরিক হয়, এবং ব্লাডের মধ্যে যখন থাকে তখন সেটা কি হয়? পেন্টামেরিক টাইপ অফ হয়। তাহলে পেন্টামেরিক যদি দেখো, এখানে ইমেজটা ভালো করে দেখো, তাহলে এটা একটা অ্যান্টিবডি 1, 2, 3, 4 এবং 5, এই 5টা অ্যান্টিবডি রয়েছে, এবং দিস ইজ কানেক্টেড বাই দ্য জে চেন। এগুলি বুঝতে পেরেছো? এখানে কি রয়েছে? কানেক্টেড বাই দ্য জে চেন। ওকে, তাহলে এটা অবশ্যই মনে রাখবে। এরপর সে তাহলে ফাংশন কি? অ্যাকিউট যখন ইনফেকশন হয় ব্লাডের মধ্যে, তখন ওই ইনফেকশন এগেনস্টে কাজ করে কি? মেনলি IgM অ্যান্টিবডি। ওকে, আর IgM অ্যান্টিবডি কোথায় থাকে? বিটা সেল রিসেপ্টরের, বি সেল রিসেপ্টরের মধ্যেও থাকে। ওকে, আর এর ফাংশন কী হলো? অপসনিনে হেল্প করে। কীভাবে অপসনিনে হেল্প করে? যখন অ্যান্টিজেন আসে, অ্যান্টিজেনের সাথে বাইন্ড করে অ্যান্টিজেনটাকে রিমুভ করে দেয়, এইভাবে অপসনিনে হেল্প করে। আরেকটা যেটা মনে রাখতে হবে, IgM কিন্তু ফিটাসের মধ্যে প্রোডাকশন হয় উইদিন 20 উইক্সের মধ্যে। 20 উইক্স ফিটাসের মধ্যে কি হয়? IgM প্রোডাকশন শুরু হয়ে যায়, এবং কিসে হেল্প করে? ইন্ট্রাইউটেরাইন ইনফেকশনে হেল্প করে। তার মানে IgM যদি প্রেজেন্ট থাকে ইন্ট্রাইউটেরাইন লাইফে, তার মানে ভাবতে হবে যে বডিতে কি হয়েছে? IgM প্রোডাকশন হয়েছে, মানে কি? নিশ্চয়ই কোনো অ্যান্টিজেন গেছে, মানে বেবির বডিতে কোনো ইনফেকশন হয়েছে, ওই ইনফেকশনের জন্যই কি হয়েছে? IgM প্রোডাকশন হয়েছে। তাহলে IgM যদি আমরা ডিটেক্ট করি কোনো ফিটাসের মধ্যে, তা আমি বুঝতে পারবো যে ফিটাসের কী রয়েছে? কোনো ইন্ট্রাইউটেরাইন ইনফেকশন হয়েছে। বুঝতে পেরেছো? এবার IgM লেভেল যদি কমে যায়, IgMটা কাজ কোথায় ছিল? ইন্ট্রাভাস্কুলার ব্লাডের মধ্যে ছিল, তাহলে কী হবে? ব্লাডের মধ্যে ডেফিনেটলি খুব সহজেই ব্যাকটেরিয়াগুলো অ্যাটাক করতে পারবে, এবং তার ফলে কী হবে? সেপ্টিসেমিয়া হবে। তার মানে IgM লেভেল যদি কমে যায়, কী হবে? বডিতে সেপ্টিসেমিয়া হবে। ওকে, এরপরে জানবো IgE। ই ফর কী হয়? ই ফর হয় এক্সট্রা ভাস্কুলার। তাহলে IgE কোথায় থাকে? এক্সট্রা ভাস্কুলার কম্পার্টমেন্টে থাকে IgE। বুঝতে পেরেছো? IgE থাকে সব থেকে হচ্ছে লোয়েস্ট সিরাম কনসেন্ট্রেশন হলো IgE। ওকে, এবং এটা কি হয়? টাইপ 1 হাইপারসেন্সিটিভ। ই দিয়ে কি দিয়ে হয়? ই দিয়ে হয় আর্থ। আর্থ কটা রয়েছে আমাদের বিশ্বে? একটাই রয়েছে। সো IgE হেল্পস ইন টাইপ 1 হাইপার সেন্সিটিভিটি রিয়াকশন। পরে যখন হাইপার সেন্সিটিভিটি পড়াবো তখন আবারও তো ডিটেলসে বলবো। এই মুহূর্তে জাস্ট নিমোনিক্সটা মনে রাখো, IgE হেল্পস ইন টাইপ 1 হাইপার সেন্সিটিভিটি। ওকে, এরপরে ই দিয়ে আর কি হবে? তাহলে IgEর ফাংশনটা কি? IgEর ফাংশন হলো ইট হেল্পস ইন অ্যাজমা, অ্যানাফাইলেক্সিস এবং হে ফিভার। বেসিক্যালি এই কন্ডিশনগুলোতে কী হয়? IgE প্রোডাকশন বেড়ে যায়। বা আমরা আগে পড়েছিলাম WBCতে, এগুলো যদি হয় তাহলে কি হয়? ই দিয়ে কী হয়? ইউসিনোফিল। তার মানে ইওসিনোফিলটাও বেড়ে যায়। তার মানে এটা মনে রাখতে পারো, যে কন্ডিশনগুলোতে ইউসিনোফিল বেড়ে যায় সেই কন্ডিশনগুলোতে IgE লেভেলও বেড়ে যায়। আর কি হয়? হেলমেন্থিক যে ইনফেকশনগুলো রয়েছে, হেলমেন্থিক ইনফেকশনও কিন্তু IgE লেভেল বেড়ে যায়। অর্থাৎ আমরা যদি কারো দেখবে ক্রনিক অ্যালার্জি হচ্ছে, ক্রনিক কাফ হচ্ছে, অ্যাজমা হচ্ছে, তাদেরকে যদি আমরা ব্লাড লেভেল চেক করি, তাহলে কি দেখতে পাবো? সেখানে IgE লেভেল কিন্তু তাদের বেশি থাকে। বুঝতে পেরেছ? এরপরে জানবো IgD। তাহলে ডি যদি জানবো, ডি এর আগে কি হয়? ডি এর আগে হয় সি এবং তার আগে হয় বি। তাহলে IgD দিয়ে কি মনে রাখতে হবে? IgD হলো এমন একটা অ্যান্টিবডি যার কিন্তু C4 মানে কার্বোহাইড্রেট কন্টেন্ট সব থেকে বেশি থাকে। ওকে,
আর বি ফর আইজিডি কোথায় থাকে? সারফেস অফ বি সেল। এই সারফেস অফ বি সেল আর কোথায় ছিল? এম, এখানেও পড়েছিলাম। অর্থাৎ বি সেল রিসেপ্টর বা সারফেস অফ বি সেলে যে অ্যান্টিবডি দুটো থাকে তার মধ্যে একটা হলো আইজিডি এবং আরেকটা হলো আইজিএম। এভাবে মনে রাখতে পারবে, ইমেজটা মনে রাখো, তাহলেই এখান থেকে যদি কোনো প্রশ্ন আসে, এমসিকিউ আসে, সেটা তোমরা সলভ করতে পারবে। এই অবধি বুঝতে পেরেছো? এই অবধি যদি বুঝতে পারো, এরপর আর দুটো জিনিস জেনে যাবে। মাল্টিপল মাইলোমা কি, এটা আরও প্যাথোতে ডিটেলস পড়ে, বাট একটু জেনে নাও। মাল্টিপল মাইলোমা হলো প্লাজমা সেল ক্যান্সার। প্লাজমা সেল কোথায় বলেছিলাম? ঠিক ক্লাস শুরুর আগে বলেছিলাম, এই যে প্লাজমা সেল যখন অ্যান্টিজেন বডিতে এসেছিল, প্লাজমা সেল থেকে কী তৈরি হচ্ছিল? অ্যান্টিবডি তৈরি হয়েছিল। তাহলে এই প্লাজমা সেলের যদি ক্যান্সার হয়, তাহলে প্লাজমা সেলে যদি ক্যান্সার হয়, কি প্লাজমা সেলের প্রোডাকশন বাড়বে। ওকে, তাহলে প্লাজমা সেলে যদি প্রোডাকশন বাড়ে, তার মানে কি হবে? প্লাজমা সেল থেকে যে অ্যান্টিবডি প্রোডাকশন হচ্ছিল, অ্যান্টিবডি প্রোডাকশনটাও বাড়তে শুরু করবে। এবং এই মাল্টিপল মাইলোমাটা হলো 1% অফ অল ক্যান্সার। যত ক্যান্সার হয় তার মধ্যে 1% হলো এই মাল্টিপল মাইলোমা। এবং এখানে কি হয়, যে ব্যান্ডটা তৈরি হয় সেটা হলো এম ব্যান্ড। কখন তৈরি হয়? ইলেকট্রোফোরেসিসে। বেসিক্যালি কোন অ্যান্টিবডিটা বেড়ে যায়? আইজিজি এবং আইজিএ। এই যে আইজিজি এবং আইজিএ পড়েছিলাম, এই অ্যান্টিবডি প্রোডাকশনটা কোথায় বেড়ে যায়? মাল্টিপল মাইলোমাতে। ওকে, এরপরে দেখা গেছে কোনো কোনো ক্ষেত্রে মাল্টিপল মাইলোমার ক্ষেত্রে যে লাইট চেনের প্রোডাকশনটাও বেড়ে যায়। লাইট চেন মানে কী কী পড়েছিলাম? লাইট চেন, এইগুলো লাইট চেন ছিল। দুটো টাইপের লাইট চেন পড়েছিলাম, কাপ্পা এবং ল্যামডা। এই কাপ্পা এবং ল্যামডা লাইট চেনটা বেড়ে যায়। এই কাপ্পা এবং ল্যামডা লাইট চেন প্রোডাকশন যদি বেড়ে যায়, এই লাইট চেনগুলো কি হয়? লো মলিকুলার ওয়েট। তাহলে লো মলিকুলার ওয়েট যদি হয়, এটা খুব সহজেই কী রয়েছে, যে আমার গ্লোমেরুলাস রয়েছে সেটা থেকে ক্রস করতে পেরে যায়। তাহলে গ্লোমেরুলাসের যে মেমব্রেন রয়েছে সেটা যদি ক্রস করে, তাহলে ডেফিনেটলি কী হবে? এটা ইউরিনে প্রেজেন্ট থাকে। ওকে, আর ইউরিনে যদি প্রেজেন্ট থাকে তখন সেটাকে কি বলা হয়? আবার এই প্রোটিনটাকে আবার কী বলা হয়? বেন্স জোন্স প্রোটিনও বলা হয়। বা ইউরিনে যদি এটা এক্সক্রিটেড হয়, এটা কী বলে? বেন্স জোন্স প্রোটিনুরিয়াও বলা হয়। ওকে, তাহলে যে মাল্টিপল মাইলোমাতে বেন্স জোন্স প্রোটিনটা বেড়ে যায় বা লাইট চেনটা বেড়ে যায়, তাকে আবার কি বলা হয়? লাইট চেন ডিজিজও বলা হয়। এমনি বুঝতে পেরেছো? ওকে, আই থিঙ্ক তাহলে অ্যান্টিবডি বা তার রিলেটেড ডিজিজগুলো সম্বন্ধে তোমরা বুঝতে পারলে। ওকে, চলো, থ্যাংক ইউ।